নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। আমি আজ নারায়ণ সান্যালের প্যারাবোলা স্যার উপন্যাসটির প্রথম পর্ব শোনাবো আপনাদের। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নারায়ণ সান্যালের কোনো বইয়েরই শুনে ঠিক রসাস্বাদন করা যায় না। আপনারা তো নিশ্চয়ই অনেক পড়েন, পড়ার তো কোনো বিকল্প হয় না। তবু আজ সাহস করে আমি পড়ছি, আপনাদের শুনে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। শুরু করছি নারায়ণ সান্যালের প্যারাবোলা স্যার উপন্যাসটির প্রথম পর্ব। কোনটা নেব ঠিক করে বলো না গো। একটা চাপা দীর্ঘশ্বাস আটকে যায় টনির বুকে। যত দিক দিয়ে সম্ভব প্রশ্নটা আলোচিত হয়েছে, প্রস অ্যান্ড কনস, পক্ষে এবং বিপক্ষে। চূড়ান্ত নির্বাচন, যাকে বলে কাস্টিং ভোট, সেটা দাখিল করার দায়িত্ব ওর নয়, জানা আছে সে কথা। ওকে শুধু বুঝে নিতে হবে কোনটাকে চিহ্নিত করলে ঠিক গোড়ে গোড় দেওয়া হবে, অর্থাৎ মনে মনে যে শাড়িটা ইতিমধ্যেই চূড়ান্ত নির্বাচন করে রেখেছে সুরমা, সেটাকে চিহ্নিত করা। স্ত্রীর চোখে চোখে একবার তাকালো, তারপর গভীর অভিনিবেশে দেখতে থাকে কাউন্টারে থাক দেওয়া বেনারসি শাড়ি তিনখানিকে। টনি ভাবছিল সুরমার কোনটা পছন্দ, ওই সাদা রঙের জামদানি, চন্দন রঙের চওড়া আঁচলা, না আকাশি রঙের বুটিদার, এর কোনটা হতে পারে। সেলসম্যান সুরমাকে অনুরোধ করেছিলেন পাট ভেঙে একে একে শাড়িগুলি বুকের উপর লুটিয়ে প্রমাণ সাইজ আয়নায় দেখতে। সুরমা রাজি হয়নি। বাধ্য হয়ে মাঝবয়সী ভদ্রলোক নিজেই কসরতটা করে দেখিয়েছেন, পাঞ্জাবির উপর দিয়ে শাড়িটা লেপটিয়ে। সেসব পর্ব অনেক কাল আগে খতম হয়ে গেছে। রাত 8:30 বেজে গেছে। এই আতান্তরি আর ভালো লাগছিল না টনির। এ দোকানে যখন ঢুকেছে তখনও গোধূলির আলো ম্লান হয়নি। ঘন্টা 1.5-2 কেটে গেছে তারপর। আশ্চর্য ধৈর্য সেলসম্যান ভদ্রলোকের। এই জাতীয় অধ্যবসায় নিয়ে সাধন ভজন করলে এতদিনে তিনি পরমহংসদেব হয়ে যেতেন। কি হলো বলো না, কোনটা মানাবে আমাকে। শাড়ি তিনখানির দাম পিঠোপিঠি 20-25 টাকার এদিক ওদিক। জন্মের মধ্যে কম্য একবারই বেনারসি শাড়ি কিনে দিচ্ছে স্ত্রীকে, সুতরাং ওদিকটা না ভাবলেও চলবে। অতসীর জন্য যদি একা কিনতে আসতো, তাহলে টনি ওই চন্দনী শাড়িখানাই কিনত। অতসীর গায়ের রং যদিও সুরমার চেয়ে ফর্সা। টনির আন্দাজ সুরমার পছন্দ ওই সাদাখানাই। তার সপক্ষে যুক্তিটাও শুনিয়েছে সুরমা, এখানা বেশি বয়স পর্যন্ত পরা যাবে, সাদা খোল তো। টনি জবাবে বলতে পারত যে সুরমা ফর্সা নয়, বলেনি। বস্তুত তার চেয়ে ওই আকাশি রঙের বুটিদারখানাই সুরমাকে মানাবে। সাদাখানা টনির সবচেয়ে অপছন্দ, কিন্তু টনি একথা বলেনি। সাদাটাই নেই, কি বলো, ওটা অনেক বেশি বয়স পর্যন্ত পরা যাবে। এই নিয়ে 7 বার শুনল কথাটা। বলে, আমি তো তখন থেকে ওটাকেই নিতে বলছি, কিন্তু আমাকে কি মানাবে। আবার সেই পুনর্মুশিক। ঠিক তখনই দোকানে প্রবেশ করলেন এক বৃদ্ধ ক্রেতা। গায়ে হাফ হাতা একটা ফতুয়া, মির্জাইয়ের মতো পাশে বোতাম, ধুতি খাটো, হাঁটুতক, পায়ে বিদ্যাসাগরী চটি, হাতে মোটা লাঠি। বয়স 60-এর ওপারে, মাথা ভরা টাক, কিন্তু গায়ের রং এখনো টক টক করছে। 1 মিনিট স্যার, আপনারা পছন্দ করুন। সেলসম্যান এগিয়ে যায় বৃদ্ধের দিকে। আসুন আসুন স্যার। বৃদ্ধ বসলেন, চটি খুলে ফরাস পাতা গদির উপর। বললেন, ছোট ধুতি দেখান তো একখানা। বছর 8 বয়সের ছেলে, তাঁতের ধুতি। এই যে দেখাই স্যার। সেলসম্যান করিতকর্মা মুহূর্ত মধ্যে হাজির করে ছোট ছোট ধুতি। কত কাউন্টের সুতো, কত দাম, পাখি পড়া করে বলতে থাকে।
কথা বলতে বলতে বাড়িয়ে ধরে তবক মোড়া বেনারসির খিলি পান। বৃদ্ধ শিরশ্চালনে অস্বীকার করেন। দাঁত নেই ভাই, পান খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে একটা কোক। এই নেত্য! দোকান ভিত্ত নেত্য তৎক্ষণাৎ রওনা দিচ্ছিল। বৃদ্ধই বাধা দিলেন। না না বাবা, আমার সন্ধ্যাহ্নিক এখনো সারা হয়নি। তাহলে সিগারেট নিন স্যার, ধূমপানে তো দোষ নেই, আসুন আসুন। ওহ, তুমি তো দেখছি নাছোড়বান্দা হে বাপু। আচ্ছা দাও। সিগারেট নিলেন ভদ্রলোক। দোকানদার সহস্তে লাইটার জেলে ধরিয়ে দিল। লম্বা একটা টান দিয়ে ভদ্রলোক বাচ্চার ধুতিতে মনোনিবেশ করলেন। দোকানদার গরুর পক্ষীর মতো তার সঙ্গে সেঁটে রইল। টনি বুঝতে পারে বৃদ্ধ অনেক দিনের খদ্দের, তাই ওই 6 হাতি ধুতি ক্রেতার এত খাতির। ওরাও অবশ্য কোকোকোলা সেবন করেছে, তবক দেওয়া পান খেয়েছে, কিন্তু ওরা এসেছে বেনারসি শাড়ি কিনতে। 300-400 টাকার খানদানি খদ্দের। এই বলো না গো, কোনটা নেই? তাই তো ভাবছি। সুরমা 3:30 স্থান বদল করল। আকাশিটা এলো প্রথম, তারপর সাদা, তারপর চন্দন রঙের খানা, যেন টেক্কা বিবি গোলামের হাত ফিরি হচ্ছে। আবার দুজনে দেখতে থাকে গভীর অভিনিবেশে। ভদ্রলোক টাকা মিটিয়ে ধুতিখানা বগল দাবা করে রওনা দিলেন। তখনই উঠল একটা শোরগোল। ওম শম্ভু, শিব শম্ভু। সার বেঁধে পূজারীরা চলেছে মন্দির মুখ। শয়নারতি হবে এবার। ওরা বেরিয়ে এলো দোকানের সামনে। শোভাযাত্রাটি সঙ্গে ঘণ্টা ধ্বনিতে বিশ্বনাথের গলিকে সচকিত করে মন্দিরের দিকে পথের বাঁকে মিলিয়ে গেল। সুরমা বলে, চলো শয়নারতি দেখে আসি। কিন্তু শাড়ি কোনখানা নেবে? তাই তো জিজ্ঞেস করছি তখন থেকে, বলো না গো কোনখানা নেই। অসহ্য। শাড়ির প্যাকেট বগল দাবা করে টনি যখন বেরিয়ে এলো রাস্তায়, তখন দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। সুরমা বলে, যাবে শয়নারতি দেখতে? এখনো শেষ হয়নি বোধহয়। হাতঘড়িটা দেখে নিয়ে টনি বলে, না থাক, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। মা একা হোটেলে বসে আছেন, চলো ফেরা যাক। এরপর হোটেলে খাবারও পাওয়া যাবে না, নিতুনও ঘুমিয়ে পড়বে। সুরমা একটু ক্ষুব্ধ কণ্ঠে বলে, এই জন্যেই বলেছিলাম কাশি থাক, চলো দার্জিলিংয়ে যাই। গরিবের কথা তো কানে গেল না তখন। টনি আর কথা বাড়ায় না, এ কথার জবাব নেই। হ্যাঁ, বলেছিল বটে সুরমা কাশির বদলে দার্জিলিংয়ে যেতে, এবং দার্জিলিং হলে মা নিশ্চয়ই আসতে চাইতেন না। আর মা না এলে নিতুনকে তার ঘাড়ে চাপাবার চেষ্টা করত সুরমা। একেবারে ঝাড়া হাত পা, হানিমুনি কপত কপতি। এ কথা স্বীকার করে টনি। 7 বছরের বিবাহিত জীবনে বউ নিয়ে এত দূরে বেড়াতে আসার বন্দোবস্ত করে উঠতে পারেনি। নিতুন হবার আগে ওরা কোথায় কোথায় গেছে? ওই দীঘাতক, মানে ওই মসজিদ পর্যন্ত। তখন নানা বখেরাও গেছে। রোজগারও ছিল অল্প। সেলস থেকে পারচেজে বদলি হয়ে আসার পরই এখন দুটো পয়সার মুখ দেখছে। কোম্পানির দেওয়া উপরি মাইনে ছাড়াও পার্টির দেওয়া এক্সট্রা কমিশন আসে পকেটে। তাই পশ্চিমে বেড়াতে যাওয়ার কথা উঠেছিল। কিন্তু নিতুন তো এখন ছেলে মানুষ নয়। মায়ের ঘাড়ে তাকে চাপিয়ে কপত কপতে যৌথ ভ্রমণে এলে সারাটা ছুটি বেচারি কেঁদে কেঁদে মরত। আশ্চর্য, মা হয়ে এটা খেয়াল করে না সুরমা। আর মায়ের কথাই ধরো না কেন, সারাটা বছর ওই ঠাকুর দেবতা নিয়ে ভুলে আছেন। গোপালকে খাওয়াচ্ছেন, গোপালকে চান করাচ্ছেন, গোপালকে মশারি টাঙিয়ে ঘুম পাড়াচ্ছেন। মা তো শোকতাপ সারাটা জীবনে বড় কম পাননি। দাদার মৃত্যু, অত সেই দুর্ভাগ্য, সমস্ত জীবনভর স্বামীর কাছেই বা কী পেয়েছেন? অবহেলা আর অনাদর।
জেদি একরোখা একটা মানুষের সঙ্গে 50 বছর কাটিয়ে দিতেই তো তার হাড় মাস ভাজা ভাজা হয়ে গেছে। এখন অবশ্য স্বামীর অত্যাচার নেই, সেবালাই চুকেছে, কিন্তু তাতেই কি শান্তি পেয়েছেন? টনিই তার একমাত্র জীবিত পুত্র, তারও কি উচিত নয় মাকে একটু তৃপ্তি দেওয়া? মায়েরও তো 65 বছর বয়স হলো, আজ আছেন, কাল নেই। বাবা বিশ্বনাথের মাথায় গঙ্গা জল ঢালার সামান্য বাসনাটুকু টনি যদি চরিতার্থ করতে পারে। এই শুনছো, ওই দেখো জুয়ের মালা বেচছে, কিনবে গো? চিন্তাসূত্র ছিন্ন হলো। এতক্ষণে বিশ্বনাথের গলিটা পার হয়ে ওরা বড় রাস্তার কাছাকাছি এসে পড়েছে। সুরমার প্রসারিত তর্জনী লক্ষ্য করে ফুলওয়ালিও এগিয়ে এসেছে। টনি বলে, এখন আর ফুলের মালা কিনে কি হবে, ও বিকেলে টিকেলে কিনলেও না হয় হতো, এখন তো হোটেলে গিয়ে শুয়েই পড়বে। আর তাছাড়া, কথাটা শেষ করে না। বুঝতে অবশ্য অসুবিধা হয় না সুরমার। হোটেলে একটি বড় ঘর ভাড়া নিয়েছি, দুখানি ডবল বেড খাট, একটায় টনি আর নিতুন, আর একটায় শাশুড়ি বউ। সে পরিবেশে রাত্রের আয়োজনেও জুয়ের মালা নিরর্থক। এই একখানা ঘর ভাড়া নেওয়া নিয়েও স্বামী স্ত্রীতে ইতিপূর্বে অনেক কথা কাটাকাটি হয়েছে, তাই ওই তাছাড়া শব্দযুক্ত বাক্যটা অসম্পূর্ণই রয়ে গেল। আয় রিক্সা, ভাড়া জায়গা, গধুলিয়া জানে সে কেতনা লেগা? রিক্সাওয়ালা ওর চেহারা দেখেই বুঝেছে সদ্য আগত কলকাতাইয়া। দেড়া ভাড়া দাবি করে বসে, কিন্তু কালীঘাটে সেলস পারচেজে ধুরন্ধর টনি চক্করতেও চালু মাল। দর দাম করে সে রেটটাকে নামিয়ে আনে ন্যায্য ভাড়ার কাছাকাছি, মাঝামাঝি রক্ষা হয়। টনি আর সুরমা উঠে বসে ত্রিচক্রযানে। 180 ডিগ্রি মোড় ঘুরে বিচিত্র ধ্বনি তুলে সেটা যাত্রা করে গধুলিয়া মুখ। গাড়িতে আর কথা হয় না কিছু, দুজনেই ডুবে যায় যে যার চিন্তায়। সুরমা ভাবছিল সদ্য কেনা শাড়িটার কথা, দারুণ একটা দাও মারা গেছে একদিনে। দার্জিলিংয়ে গেলে তো এটা হতো না, বড়জোর ওই ঝুটো পাথরের কিছু মালা, না হলে ওই ঘর সাজানোর কিছু হাবিজাবি, আখরোট কাঠের তেপায়া টেবিল, কিছু রঙিন ছবি কাঞ্চনজঙ্ঘার। শ্বশুড়ি কাশি আসতে রাজি হয়েছিল বলেই না আজ এই বেনারসের দাওটা মারা গেল। একদিক থেকে ভালোই হলো, বেনারসি ওর ওই কুল্লে একখানি, সেই আগুন রঙের খানা বিয়ের বেনারসি। নেহাতে বিয়ে বাড়ি ছাড়া তা পরা যায় না। একদিনে যেন সেই বাক্সবন্দি আগুন রঙা মেয়েটি দোসর পেল। এরপর ওর ট্রাঙ্কের উপরে নিচে জড়াজড়ি করে থাকবে ওরা দুজন, আগুন রঙা কোন্নগরের কোণে আর এই বেনারসের বুটিদার বর। কিন্তু ও কি ভুল করলো? ওই চন্দন রঙের খানায় কি কেনা উচিত ছিল? কাল সকালবেলা আর একবার এসে বদলে নিয়ে যাবে। ওদের রিজার্ভেশন তো রাতের ট্রেনের, সকালে বদলে নেবার যথেষ্ট সময় পাওয়া যাবে। টনিও নিমগ্ন ছিল নিজের চিন্তায়, না নিজের কথায় নয়, ওই দোকানদার ভদ্রলোকের একটা কথায় ভাবনার খোরাক পেয়ে গেছে ও। টনি চক্কতি সেলসে ছিল এতদিন, সুতরাং কথাটা ওকে যতটা ভাবিয়ে তুলেছে অন্য কোনো প্রফেশনের লোক হয়তো এতটা ভাবত না। ওর মনে হয়েছিল সেই বৃদ্ধ ক্রেতা ভদ্রলোক দোকানদারের অনেক দিনের খরিদ্দার, বছরে অনেক টাকার মাল কেনেন, নিঃসন্দেহে নিজের জন্য নয়, কারো এজেন্ট হিসেবে। সে যেমন কোম্পানিকে রিপ্রেজেন্ট করে সেই রকমই। ওই ফতুয়া পরা তালপাতার চটি ফতফত ফতো কাঁপতেন নিশ্চয়ই সেই রকম কোনো নেপথ্যবাসী কাপ্তেনের বাজার সরকার অথবা পোষ্য, মালিক বা হুজুরের সম্পর্কে খুড়ো জ্যাঠাও হতে পারে। তবে এত কথা আর 5 জন ভাবত না, কিন্তু টনি ভাবল, কারণ সে এই কেনা বেচার বাজারের মানুষ বলেই। কোম্পানির জুনিয়র সেলসম্যান হলেও মাঝে মাঝে
সেমিনারে যেতে হয়েছে তাকে। ওর তাই মনে পড়ে গিয়েছিল মুখার্জি সাহেবের সেই পেপার, হাউ টু অ্যাসেস দ্য বায়ার অ্যাট ফার্স্ট লুক। প্রথম দর্শনেই কিভাবে ক্রেতার ক্রয় ক্ষমতা বুঝে নিতে হয়। প্রথম দর্শনে টনি চক্রবর্তী বুঝে নিয়েছিল উনি বেনারসি শাড়ি কেনার মতন মানুষ নন, বড় জোর ওই বাঁধি পোতার গামছার পেটি খদ্দের। কিন্তু পর্বত বন্যিমান ধুমাত, ওই ফতুয়াধারের জন্যই হুকুম হলো কোকোকোলার, এলো জর্দা দেওয়া পান। লাখ টাকার মাল যে দোকানে মজুদ, তার বয়স্ক সেলসম্যান স্বহস্তে সিগারেট ধরিয়ে দিলেন। টনি সিদ্ধান্ত নিয়েছিল খরিদ্দার যে একজন নেপথ্যবাসী রাঘব বোয়ালের বাজার সরকার, এটা দোকানদার জানত। কৌতূহলটা টনির এত তীব্র হয়েছিল যে প্রশ্নটা পেশ না করে পারিনি। উনি কে? বৃদ্ধ ভদ্রলোক ততক্ষণে তাল পাতার চোটে ফটাস করতে করতে বিশ্বনাথের গলির বাঁকে মিলিয়ে গেছেন। দোকানদার ভদ্রলোক ফিরে এসেছেন কাউন্টারে মূর্ছিতা বেনারসি ত্রয়ীর আসরে। বললেন, কে ওই ভদ্রলোক? জানি না তো। একটু থতমত খেয়ে যায় পাক্কা সেলসম্যান টনি চক্রবর্তী। বলে, উনি বুঝি প্রায়ই কিনতে আসেন এ দোকানে? আজ্ঞে না, ওকে এই প্রথম দেখলাম। ও। ভদ্রলোক হাসলেন। বলি কি বলি না ভঙ্গিতে শেষমেশ বলেই ফেললেন, কলকাতায় থাকেন মনে হচ্ছে দাদা। উত্তরে না দক্ষিণে? দক্ষিণে, অমৃত ব্যানার্জি রোডে, মানে কালীঘাটে। ভদ্রলোক উইলসের প্যাকেটটা বাড়িয়ে ধরে বলেন, আসুন। টনি একটি সিগারেট তুলে দেয়। উনি নিজেও একটি ধরালেন, ধরিয়ে দিলেন টনিরটা। তারপর বললেন, আমি জানি আপনি কী ভাবছেন। ভদ্রলোককে দেখেই বোঝা যায় বেনারসি কিনবার মতো সঙ্গতি ওর নেই। তাই তো? না না, তা ঠিক নয়। মানে আপনি যেভাবে ওকে খাতির যত্ন করছিলেন। থেমে গেল মাঝপথেই। এক মুখ ধোঁয়া ছেড়ে ভদ্রলোক বললেন, কাশী বেড়াতে এসেছেন দাদা। কাশীর তো অনেক বৈশিষ্ট্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাই আপনাকে জানিয়ে রাখি, এই একটা বিষয়ে তামাম হিন্দুস্থানের মধ্যে কাশীর এই বিশ্বনাথের গলির বাজারের একটা বৈশিষ্ট্য আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারীতে যত বাজার আছে, সেখানকার আইন এই দরিয়াকি পোলের বাজারে চলে না দাদা। দরিয়াকি পোল ব্যাপারটা কি? এইখানে এই শতখানেক বছর আগে একটা দড়ির সাঁকো ছিল। আজ যেটাকে আপনি আমি বিশ্বনাথের গলির মোড় বলি, সেটা 100 বছর আগে তার অভিধা ছিল দরিয়াকি পোল। এই বাজারে সেলসম্যানদের একটু নতুন ধরনের শিক্ষা নিতে হয়। তার প্রথম সূত্রটি হলো, মানুষের পোশাক পরিচ্ছদ অর্থাৎ বাইরেটা দেখে তার ক্রয় ক্ষমতা বা আর্থিক সঙ্গতির বিচার করো না। খোঁজ নিলে হয়তো দেখবেন ওই খাটো ধুতি পরা বৃদ্ধ ভদ্রলোকটি হাইকোর্টের রিটায়ার্ড জজ, অথবা শুনবেন কর্মজীবনে উনি ছিলেন টাটা বিড়লার জোনাল ম্যানেজার। হয়তো দেখা যাবে ওর কলকাতাতে 8-10খানা বাড়ি আছে। এক ছেলে হয়তো আমেরিকায় প্রফেসরি করছে, আর এক ছেলে হয়তো ফিন্যান্স সেক্রেটারি। টনির চোখ কপালে উঠে যায়। ভদ্রলোক তখনও বলে যাচ্ছেন, থেকে শিখেছি কি না দাদা, নামাবলী গায়ে টিকি সর্বস্ব বুড়ো বামুন অথবা সেমিজের উপর সাদা থান পরা মহিলা শাড়ি কিনে নিয়ে গেলেন। পরে শুনলাম তিনি লালগোলার বা সুসংয়ের প্রাক্তন মহারাজা, অথবা বিহার গভর্নরের জননী। বুঝলেন দাদা, এ শুধু কাশীর বাজারেই সম্ভব। ডাইনে যাব বাবু না বায়ে? রিক্সাওয়ালা গোধূলিয়ার মোড়ে পৌঁছে দ্বিধায় পড়েছে। টনি নির্দেশটা বাতলে দিয়ে বর্তমানে ফিরে আসে। সুরমার কথা মনে পড়ে। গাড়িতে ওঠার পর সে তো আর কোনো কথা বলেনি।
এটা বেগম বখতিয়ার খিলজির তো স্বভাব বিরুদ্ধ। টনি নিঃশব্দে বেগমের হাতের উপর হাতখানা রাখে। হোটেলে নির্দিষ্ট ঘরে পৌঁছে আবার এক নতুন হেঁয়ালি। ঘরে সবুজ নাইট ল্যাম্প জ্বলছে, অর্থাৎ মা আর নিতুন ফিরে এসেছেন। কিন্তু এটা কে? দরজার সামনে গামছা পেতে একটি ছেলে, বছর 12-13, একটি বিহারি ছোকরা শুয়ে আছে। ঠেলাঠেলি করতে উঠে বসে। টনি চিনতে পারে পান্ডাজির সেই ছেলেটা, মাকে নিয়ে যে গিয়েছিল দুর্গাবাড়ির দিকে। সন্ধ্যায় প্রোগ্রামটা ভাগাভাগি হয়ে যায়। সুরমা যাবে শাড়ি কিনতে, আর তার শাশুড়ি গোঁ ধরলেন যাবেন দুর্গাবাড়ি সংকটমোচন। বাবার ঠাঁইয়ে এসে দুর্গাবাড়ি দর্শন না করে গেলে সবই তো অসম্পূর্ণ। যেমন অসম্পূর্ণ সুরমার তরফে একখানা বেনারসি খরিদ না করলে। দু নৌকোয় পা রাখা টনি চক্রবর্তী তাই বাধ্য হয়ে পার্টিশনে মত দিয়েছিল। স্বয়ং স্ত্রীকে নিয়ে গিয়েছিল বেনারসি পটিতে, আর পান্ডাজির ওই ছোকরার হেফাজতে নিতুন আর মাকে বিকেল বিকেল রওনা করে দিয়েছিল রিকশায় চাপিয়ে দুর্গাবাড়ির দিকে। ছোকরা ধর্মড়িয়ে উঠে বসে, দাঁড়ায়, চোখ রগড়িয়ে ঘুমটা তাড়ায়। তারপর নিঃশব্দে হাফ প্যান্টের পকেট থেকে বার করে দেয় একখণ্ড চিরকুট। পুড়ে স্তম্ভিত হয়ে গেল টনি। সুরমা চিরকুটখানা পড়েনি, তবু শঙ্কার ছায়া পড়ে তার মুখে। মাতৃহৃদয়ের প্রথম প্রশ্নটাই দাখিল করে, নিতুন, নিতুন কই? ও কাবা। দরজাটা খুলে পান্ডাজির ছেলেটি দেখিয়ে দেয় খাটের ওপর নিতুন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছোকরা বুদ্ধি করে ওর জুতো জোড়াও খুলে নিয়েছে। মা, মা কোথায়? পুনরুক্তি করে ছেলেটি। ও কাবা। এবার তার তর্জনী নির্দেশ করছে টনি চক্রবর্তীর হস্তধৃত কাগজখানা। টনি সেটা এবার বাড়িয়ে ধরে সুরমার দিকে। অস্ফুটে স্বগতোক্তি করে, এর মানে? দ্রুত চোখ বুলিয়ে নিল সুরমা। ছোট খোকা ও বৌমা, আমার জন্য চিন্তা করো না। আজ রাত্রে আমি হোটেলে ফিরছি না। বিশেষ কারণে ঘনশ্যামদাস ধর্মশালায় রাত্রে থাকব। চকের কাছে যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে। কাল সকালে একবার বরং এসো, কথা আছে। নিতুনকে ঘুম থেকে তুলে খাওয়াবার দরকার নেই, ও খেয়ে শুয়েছে। আশীর্বাদিকা মা। সমস্ত ভ্রমণ পথে এর চেয়ে বড় বিস্ময় নজরে পড়েনি টনি চক্রবর্তীর। নিতান্ত ছাপোষা স্কুল মাস্টারের ঘরণী তার মা। একা একা কস্মিন কালেও ঘোরাফেরা করেননি। বাবা ছিলেন জেদি, খামখেয়ালি আর অদ্ভুত ধরনের ঝগড়াটে মানুষ, সজারু ধর্মী। ঝগড়ার গন্ধ পেলেই বাবার গায়ের কাঁটাগুলো ফুলে ফুলে উঠত। ফলে সারা জীবনে 7-8 বার চাকরি ছেড়েছেন, চাকরি ধরেছেন। বৃহত্তর বাংলা বিহারের বহু স্কুলে চাকরি করেছেন, রাজশাহী, পাটনা, কলকাতা, মুঙ্গের। মাকেও ঘুরতে হয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু তা বলে একা পথে বের হওয়ার অভিজ্ঞতা নেই মায়ের। যে কারণেই হোক, ছেলে ছেলে বউয়ের নিরাপদ আশ্রয় ত্যাগ করে তার পক্ষে ধর্মশালায় গিয়ে ওঠার কথা চিন্তাই করা যায় না। টাকা কড়িও তো তার মায়ের কাছে বিশেষ কিছু নেই। কাশিতে যতদূর টনি জানে এই প্রথম তার আগমন। পথঘাটও তো কিছুই চেনেন না। চকের মোড়ে ঘনশ্যামদাস ধর্মশালার কথা যে জিজ্ঞেস করলেই জানা যাবে, এই তথ্যটাও নিশ্চয়ই তার মায়ের সদ্য আহরিত। অর্থাৎ এমন কোনো দলের সাক্ষাৎ পেয়েছেন দুর্গাবাড়িতে, হয়তো তারাও এসেছে কাশি বেড়াতে, যারা ওকে প্রায় জোর করে ধরে নিয়ে গেছে। লেখাপড়া বেশি দূর করেননি তার মা। 15 বছর বয়সেই মায়ের বিবাহ হয়েছিল। তবে মূর্খ তিনি নন, বুদ্ধিমতী। হয়তো উপলব্ধি করেছেন সুরমার মানসিকতা।
সুরমা বললে, মা তোদের কোথায় ছেড়ে দিল? দুর্গাবাড়িতে? ছেলেটি বললে, না, রিকশা করে তিনি এই হোটেলে এসেছিলেন সন্ধ্যার পরেই। খোকনকে খাইয়ে শুইয়ে দিলেন, মশারি খাটিয়ে দিলেন, তারপর এই চিঠি লিখে ওকে পাহারায় বসিয়ে আবার রিকশা নিয়ে চলে গেলেন। তাজ্জব! টনি বলে, তোরা যখন দুর্গাবাড়ি বা সংকটমোচনে ঘুরছিলি তখন বুড়িমাইজি কি আর কোনো যাত্রী দলের সঙ্গে কথা টথা বলছিলেন? মানে ওই বুড়িমাইজির কোনো চেনা লোকটোক? ছেলেটি ভাবল অনেকক্ষণ, তেমন কিছু মনে করতে পারল না। রাত গভীর হয়েছে। আজ শারদ পূর্ণিমা, পুজোর ছুটি শেষ। কালই ফিরতে হবে কলকাতায় সন্ধ্যার ট্রেনে। কলকাতায় নিশ্চয়ই এখনো ঠান্ডা পড়তে শুরু করেনি, কাশিতে তা নয়। জানলা বন্ধ করতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে টনি। পূবের আকাশে চাঁদ উঠেছে, কোজাগরীর পূর্ণ চন্দ্র। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। দূরাগত কোনো মন্দিরে শয়নারতির শঙ্খ ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। কাশি নিস্তব্ধ হয়ে আসছে। জানলা দিয়ে যতগুলি বাড়ি দেখা যায় তাদের বাতি নিভেছে ইতিমধ্যেই। দু একটা নিশাচর গাড়ি যাচ্ছে সামনের পথটা দিয়ে। হোটেলের বাগানে কি একটা মিষ্টি ফুলের গাছ আছে, হাসনুহানা, জুঁই, ঠিক বুঝতে পারছে না। এলোমেলো হাওয়ায় গন্ধের এক একটা ঝাপটা আসছে। সামনেই একটা সোনাঝুরি গাছ। জ্যোৎস্নার র্যাপার গায়ে জড়িয়ে গাছটা তখন ঝিমোচ্ছে। টনি জানে, রোজই দেখছে ভোর না হতেই গাছটা কলকণ্ঠে জেগে উঠবে শত শত পাখির কাকলিতে। নিতুন পাশ ফিরল। সুরমা সেই যে শ্রীবিষ্ণু বলে বাথরুমে ঢুকেছে, আর তার সারা শব্দ নেই। পর পর দুটো সিগারেট শেষ হয়ে গেল। গলাটা কেমন তেতো তেতো লাগছে। কি করছে এতক্ষণ সুরমা? আবার টনি ভাবতে থাকে, কি হতে পারে? চার দেওয়ালের মধ্যে যার জীবন কেটেছে, বাইরের দুনিয়ার সম্বন্ধে যার কোনো ধারণাই নেই, সেই মা কোন সাহসে একখণ্ড চিরকুট রেখে ধর্মশালায় গিয়ে ওঠেন? কার ভরসায়? মায়ের কাছে টাকা পয়সাও তো বিশেষ কিছু নেই। বাবা চলে যাওয়ার পরে গয়নাও তো কিছু পরেন না, না গলায় না কানে। হাতে অবশ্য সেই সাবেক রুলি দুটি আছে। বয়সও 60-এর উপর, সেসব ভয় কিছু নেই। কিন্তু কে সেই লোক যার আকর্ষণে মা? হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। বেরিয়ে এলো সুরমা। এই বলো না, কেমন মানিয়েছে আমাকে? ও হরি, এই জন্যেই এত দেরি? সবুর সইছিল না সুরমার। পাট ভেঙে বেনারসিখানা পরে এসেছে। নির্জন ঘরে একবার শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে চায়। হয়তো ভেবেছে পছন্দ না হলে আবার ভাঁজে ভাঁজে পাট করে কাল সকালে গিয়ে বদলে আনবে। সেই চন্দন রঙের খানা, না হলে আকাশি খানা। সুরমা এগিয়ে যায়, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, যেন ফ্যাশন প্যারেডের শো গার্ড। আঁচলটা একবার কাঁধের উপর তোলে, একবার গুটিয়ে আনে সামনে। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে টনির দিকে ফিরে বলল, কি মশাইয়ের কি বাকরোধ হয়ে গেল? কি দেখছো অমন করে? রিফ্লেক্স অ্যাকশন। টনি হাসল। বললে, ভয় হয় বলতে, পাছে ভাবো মিছে কথা বানিয়ে বলছি। মিছে কথা বানিয়ে বানিয়ে অনেক বলেছ বাপু, সেজন্য পুরস্কারও কম পাওনি জীবনে। আজ না হয় একটা সত্যি কথাই বললে। বলো না গো, কেমন মানিয়েছে আমাকে? মনে হচ্ছে সোফিয়া লরেন 20 বছর বয়স হারিয়ে ফেলেছে। থাক মশাই থাক, অতটা সইবে না। টনি এবার উঠে যায় বাথরুমের দিকে।
যাবার সময় বলে, তুমি শাড়িটা ততক্ষণ খুলে ফেলো। বাথরুমের কপাট বন্ধ করে মনে হলো, আশ্চর্য, কি কৃত্রিম এই জীবন! ঘরে বাইরে শুধু মিছে কথার বেসাতি। মিথ্যে স্তোকবাক্য আজকাল কেমন অনায়াসে আপনিই এসে যায় জিহ্বাগ্রে, ভাবতেও হয় না। অফিসে বস আর বাড়িতে গৃহিণীর প্রতি চাটুকারিতা যেন সেকেন্ড নেচার। সব সময়ই বিশেষণ পদগুলি সুপারলেটিভ। ওগুলো বলতে হয়। যে শোনে সে হয়তো বোঝে, হয়তো বোঝে না, কিন্তু খুশি হতো হয়। অফিসে বস আর বাড়িতে বউ। কিন্তু মা কার দেখা পড়লেও বেসিনের কলটা খুলে দিতেই হুড় হুড় করে জল নামল। আর ঠিক তখনই একটা চিন্তা বিদ্যুৎ চমকের মতো জেগে উঠল ওর মাথায়। তবে কি মা? বাথরুম থেকে যখন বেরিয়ে এলো টনি, তখন শয়নকক্ষের জোরালো বাতিটা নিভেছে। সবুজ নাইট লাইটটা জ্বলছে। সাদা বেনারসিটা পিসবোর্ডের বাক্সে ঘুমোচ্ছে। সাধারণ একটা লাল পেড়ে মিলের শাড়ি পরে সুরমা শুয়ে আছে। পাশের খাটে নিতুন ঘুমিয়ে কাদা। দেখলে মনে হয় সুরমাও অঘরে ঘুমোচ্ছে। টনির ইচ্ছে করল একটা অট্টহাসে ফেটে পড়ে। তার নজরে পড়েছে ধাড়ি মাগির নেবুস্তানি। ডবল বেডের খাটে সুরমার মাথার নিচে একটা বালিশ, আর টনির বালিশটা তার পায়ের কাছে। কোনো মানে হয়? টনির মনে পড়ল 7 বছর আগেকার দিনগুলোর কথা। সদ্য বিবাহিত বধূকে বলেছিল, বেশ তো, মুখে বলতে যদি এতই লজ্জা, তাহলে এক কাজ করো না, আমার বালিশটা পায়ের দিকে রেখে দিও, তাতেই আমি বুঝে নেব। এরপর বহু রাত্রে দেখা গেছে টনির মাথার বালিশ স্থানচ্যুত। সে তো আজ 6-7 বছর আগেকার কথা। ইদানিংকালে ওর মাথার বালিশ পথ ভুলে কোনো রাত্রে সুরমার পায়ে মাথা খুঁড়েছে বলে মনে করতে পারল না টনি। আজ মা বিদায় হওয়াও 7 দিনের উপসী বালিশটা বোধ হয় পথ ভুলেছে। ঝুপ করে শুয়ে পড়ে টনি। টেনে নেয় কপট ঘুমে অচেতন একটি নারী দেহ। তার চোখ দুটো খুলে যায়। বলে, জুয়ের মালাটা তখন কিনতে দিলে না কেন? একই শহর, একই রাত্রি। এখানেও দ্বৈত শয্যা, শারদীয় কোজাগরী। তফাৎ শুধু এই, পূবের পূর্ণচাঁদ এতক্ষণে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে কাশীর ক্লান্ত পাণ্ডুর চাঁদ ব্যাসকাশের দিকে ঢলে পড়েছে। এমন ব্রাহ্ম মুহূর্তেই ঘুম ভাঙে সত্যবানের। আলো আধারের মিলন মুহূর্তে, ঋণাত্মক রাত্রি ধনাত্মক দিনে রূপান্তরিত হওয়ার ট্রানজিশন পয়েন্টে এই উষা লগ্নেই ওর চৈতন্য জাগরিত হয়। আজও হলো। প্রথমটা চমকে ওঠেন, পর মুহূর্তেই সব কথা মনে পড়ে যায়। লক্ষ্য হয় তার বাম বাহুর উপর মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন ওর 65 বছরের জীবন সঙ্গিনী। পরম যত্নে সত্যবান তার মাথায় কপালে হাত বুলিয়ে দেন। ঘুমটা ভেঙে যায়। চোখ খুলেই হেসে ফেলেন সাবিত্রী। হঠাৎ নববধূর মতো লজ্জা পান। মুখ লুকোন স্বামীর বুকের পাঁজরে। সত্যবান উঠে বসেন। চাদরটা সরে গিয়েছিল, টেনে দেন ওর গায়ের উপর। ভোরবেলা বেশ ঠান্ডা পড়ে। সাবিত্রী বলেন, এখনো 7 সকালে ওঠো? কি রাজকার্যে পড়ে আছে তোমার শুনি? এখানেও কি ওই সকালবেলা ছেলে ঠ্যাঙানোর বায়না নিয়েছ নাকি? সত্যবান লজ্জা পেলেন। অভ্যাস সাবি, অভ্যাস। ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে পারি না। তুমি ঘুমোও বরং। দ্বিতীয়বার অনুরোধ করতে হয় না। সাবিত্রীর পাশ ফিরে শোন। কুলুঙ্গি থেকে একটা নিমের দাঁতন আর লোটাটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন সত্যবান। ফিরে যখন এলেন 8 ঘন্টা পরে, তখন
ভোরের আলো ফুটেছে। বুড়ো বটগাছটার ডালে ডালে পাখপাখালির কিচিমিচি আবার শুরু হয়েছে। সত্যবান পত্নী তখনও ঘুমোচ্ছেন। কর্তার হাতে সেই নিমের দাঁতন কাঠিটা নেই, তার পরিবর্তে মাটির ভাঁড়ে এক ভাঁড় ধুমায়িত চা। ঘুমন্ত মানুষটাকে দেখে ইতস্তত করতে থাকেন, ডাকবেন কি ডাকবেন না। আপনি ঘুম ভেঙে গেল সাবিত্রীর। আবার হাসলেন। বলেন, কি দেখছো অমন করে? হাসি সংক্রামক। সত্যবান বলেন, ভয় হয় বলতে, পাছে ভাবো মিছে কথা বানিয়ে বলছি। মিছে কথা বানিয়ে বলার হিম্মত যে তোমার নেই তা আমি জানি। সেজন্য গঞ্জনাও তো বড় কম সইতে হয়নি সারা জীবন ভর। আজ না হয় আমার মন রাখা একটা মিছে কথাই বললে। বলো না গো, কি ভাবছো? মনে হচ্ছে কোজাগরী পূর্ণিমা রাত্রে গৃহলক্ষ্মীকে ফিরে পেলাম। জানি তুমি থাকবে না, থাকতে পারো না। তাতে কি, লক্ষ্মীর তো চঞ্চলা বলে বদনাম আছেই। এতক্ষণে লক্ষ্য হয় ভাঁড়টার দিকে। বললেন, তোমার হাতে ওটা কি? চা, বিশুপানের দোকান থেকে নিয়ে এলাম। তুমি তো ভোরবেলা এক কাপ চা খেতে। খেতাম গো, আজকাল আর খাই না, তবে আজ খাবো, দাও। তাড়িয়ে তাড়িয়ে ভাঁড়ের চাটুকু খেলেন বিছানাতে বসে। এখনো সূর্যোদয় হয়নি, না হলে জপতপের আগে নিশ্চয়ই চা খেতেন না। উঠলেন বিছানা ছেড়ে, জানলার কাছে এগিয়ে গিয়ে ভাঁড়টা জানলা গলিয়ে ফেলে দিলেন। ঘুরে দাঁড়িয়ে আবার হাসলেন। বললেন, কি আশ্চর্য, এখনো তাকিয়ে বসে আছো? 50 বছর ধরে দেখছো তো তোমার এই লক্ষ্মী ঠাকুরুনটিকে। তবুও? বাধা দিয়ে সত্যবান বলেন, না না, 50 নয়, 44। 49 বছরের বিবাহিত জীবন থেকে তো গত 5 বছর বাদ দাও। তা ঠিক, হিসেবের ভুল তোমার হবে না। কেমন করে হবে সাবি? আমি যে অঙ্কের মাস্টার, ওই হিসেবটুকুই তো বুঝি। সাবিত্রী বলেন, তোমার এ বাড়িতে রান্নাঘর কোথায়, স্নানঘর কোথায়? সব আমাকে দেখিয়ে দাও, কাল অত রাতে তো কিছুই দেখিনি। এ বাড়িতে আমি থাকি না সাবি, এটা ছগনলালের ডেরা। ছগনলাল হলো এই ধর্মশালার দারোয়ান। ও দেশে গেছে, তাই তার মালপত্র যাতে চুরি না যায়, তাই আমি পাহারা দিতে এখানে আছি। রান্নাঘর একটা ছগনলালের আছে, তাতে হাঁড়িকুড়িও আছে, কিন্তু বাথরুম নেই। সেটা কিন্তু তোমাকে ওই ধর্মশালাতে গিয়েই সারতে হবে। তা না হয় সারলাম, কিন্তু হাঁড়িকুড়ি আদৌ আছে কি না তা তুমি জানো না, এটা কেমন কথা? তুমি তো সপাক খাও। না না সাবি, ওই দিনের বেলা দুর্গাবাড়িতে অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা আছে, আর রাতে কিছু খাই না। চলতে শুরু করেছিলেন সাবিত্রী, থমকে থেমে পড়ে বলেন, এভাবেই কেটেছে 5-5টা বছর। এবার ম্লান হাসলেন সত্যবান। বললেন, তুমি তো জানো সাবি, মন রাখা দুটো কথা বানিয়ে বলার ক্ষমতা আমার নেই। সুতরাং 5-5টি বছর কি করে কেটেছে এ কথা জানতে চেও না। সাবিত্রীর নয়ন নত হয়। হয়তো গত 5 বছর তিনি নিজে কিভাবে থেকেছেন, কি খেয়েছেন, তাই খতিয়ে দেখছিলেন। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। জানতে চাইলেন, ছগনডালের বাসনপত্রে রান্না করা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, ছগনলাল বন্ধু, তাছাড়াও নিরামিষাশী। সাবিত্রী মন্ত্রদীক্ষা নিয়েছেন, সত্যবান তা জানেন, তাই তিনি অনুমোদন করলেন সাবিত্রী ওই ছগনলাল পাঁড়েজির ঝকঝকে করা মাজা বাসনে রান্না করতে পারেন, ওর পাত্রে আহার করতে পারেন। তাহলে তুমি বাজারে যাও, চাল ডাল তেল নুন সব কিছুই তো লাগবে মনে হচ্ছে। শোনো,
আর যদি মাছ পাও। আবার ম্লান হয়ে গেলেন সত্যবান। সাবিত্রী বলেন, বুঝেছি, সে তোমাকে ভাবতে হবে না। আঁচল থেকে খুলে একটি 10 টাকার নোট বার করে দেন। বলেন, তুমি বাজারটা সেরে এসো, আমি চান টান করে পুজোটা সেরে রাখি। ভালো কথা, রান্না নামতে তো বেলা হবে। সকালে তুমি কি খাও? আবার সেই অপ্রতিভের হাসি। বুঝতে পারেন সাবিত্রী, হাসি শুধু সংক্রামক নয়, তা বুমেরাং ধর্মীয় বটে। সাবিত্রী তাই আবার বলেন, বুঝেছি বুঝেছি, দেখো না পানফলের জিলিপি পাওয়া যায় কি না। শুনেছি কাশিতে পানফলের জিলিপি খুব ভালো। বেলা দ্বিপ্রহর। সত্যবান গঙ্গা স্নান সেরে এসেছেন। সাবিত্রী অবশ্য ধর্মশালা বাথরুমেই আজ সেরেছেন। না হলে রান্নার দেরি হয়ে যাবে। রান্নাও প্রায় শেষ। পাত্রের অভাব না হলে সাবিত্রী আজ পঞ্চব্যঞ্জন রাঁধতেন। কিন্তু ছগনলালের ঘরে একটি ডেকচি আর একটি কড়াই। না, সত্যবান মাছ আনেননি। ছগনলালের বাসনপত্রে মাছ মাংস রান্না করা ঠিক হবে না। ফুলকপি উঠেছে কাশির বাজারে, কড়াইশুঁটি টমেটোও পাওয়া যাচ্ছে। ভাত, ডাল আর ফুলকপির ঝোল। সত্যবান বুদ্ধি করে একটু দইও নিয়ে এসেছেন। ছগনলালের ঘরটি খুবই ছোট, একা মানুষের পক্ষে অবশ্য তাই যথেষ্ট। বিছানাটা গুটিয়ে ঠাঁই করলেন সাবিত্রী। বললেন, একটাই থালা আছে, তুমি খেয়ে নাও, তারপর তোমার পাতেই আমি খেয়ে নেব। সত্যবান আহারাদি সারলেন। অনেক অনেক দিন পর তৃপ্তি করে খেলেন। স্ত্রীর হাতের রান্না 5 বছর পরে। সাবিত্রী কিন্তু একাগ্র মনে স্বামীকে বসিয়ে খাওয়াতে পারলেন না। সামনেই বসেছিলেন তালপাতা হাতে, আগে যেমন বসতেন। মাছি তাড়িয়ে দিচ্ছিলেন পাখার সঞ্চালনে, কিন্তু তার মন পড়েছিল সদর দরজার দিকে। এখানে বসেই ধর্মশালার লোহার গেটটা দেখা যায়। সাবিত্রীর প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এখনই ওখানে এসে দাঁড়াবে একটা সাইকেল রিক্সা, নেমে আসবে টনি, সুরমা, নিতুন। আসবেই। তিনি অবশ্য চিঠিতে উল্লেখ করেননি কেন তিনি কাল রাত্রে হোটেল ছেড়ে এখানে এসে উঠেছেন। ইচ্ছে করেই উল্লেখ করেননি। কিছুটা সংকোচ, কিছুটা শঙ্কা। ভেবেছিলেন ছোট খোকা বুঝে নেবে। উনি যে কাশিতেই আছেন এটা সাবিত্রীর জানা ছিল না। ছোট খোকা হয়তো জানতো। বুঝুক না বুঝুক, ওরা আজ সকালে খোঁজ নিতে আসবেই। বিদেশ বিভুঁইয়ে এমনভাবে হঠাৎ ঘর ছাড়া বুড়ি মানুষটার খোঁজ নিতে ছুটে আসবে সকাল না হতেই। সেজন্যেই চিঠিতে সত্যবানের হঠাৎ সাক্ষাৎ পাওয়ার কথাটা উল্লেখ করেননি। সাবিত্রী জানতেন দুপক্ষের মনে ঘনীভূত হয়ে আছে অনেক অভিমান, দুরন্ত অভিমান। সে আজ বছর 5 আগেকার কথা। অমৃত ব্যানার্জি রোডের সেই দ্বিতল বাড়িতে এই 5 বছরে সত্যবান চক্রবর্তীর নাম আদৌ উচ্চারিত হয়নি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, আদৌ বেঁচে আছেন কিনা, এ প্রশ্নও কেউ কোনোদিন তোলেনি। তাই গতকাল সন্ধ্যায় চিঠিতে তিনি সে কথার উল্লেখ করেননি। ভেবেছিলেন ছোট খোকা যদি আন্দাজ করতে না পারে, তাহলে দুরন্ত কৌতূহলে আতঙ্কিত হয়ে ছুটে আসবে কাক ডাকা ভোরে মায়ের সন্ধান নিতে। তখন মুখোমুখি দাঁড়াতে হবে ওদের দুজনকে, পিতা পুত্র। সাবিত্রী তখন কিভাবে মহড়া নেবেন সেটাও ভেবে রেখেছিলেন। আর যদি ছোট খোকা আন্দাজ করতে পারে, যদি ইতিমধ্যে সেই অভিমানের কঠিন বরফ অলক্ষিতে গলে গিয়ে থাকে, তাহলেও টনি এসে দাঁড়াবে চক্ষু লজ্জাকে বুঝ দিয়ে। আমি বুঝতেই পারিনি মা, তুমি বাবার দেখা পেয়েছ। আশঙ্কা ছিল সাবিত্রীর
বৃদ্ধ বুভুক্ষুর আহার পর্ব শেষ না হতেই যদি ওরা এসে পড়ে। এলো না। ধীরে সুস্থে আহারাদি সেরে সত্যবান আসন ত্যাগ করলেন। ছগনলালের লোটায় জল ভরা ছিল। মুখ ধুয়ে ফিরে এসে বসলেন চারপাইতে। কুলুঙ্গির একটা কৌটো থেকে একখণ্ড হরিতকি নিয়ে মুখে পুরলেন। ধূমপানে অভ্যস্ত নন সত্যবান মাস্টার। অদূরে কোথাও পেটা ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজার ঘণ্টা পড়ল। সাবিত্রী এবার সত্যবানের এঁটো পাতে ভাত বেড়ে নেবার উপক্রম করছিলেন। ঠিক তখনই এলো সেই ছোকরা। সাবিত্রী দেখতে পেলেন প্রথমে। ঘুম নয়, দিনে ঘুমোন না সত্যবান। দিবা মা সাপসি। চোখের উপর হাতটা রেখে আলো আড়াল করে বিশ্রাম নিচ্ছিলেন। সন্তর্পণে এঁটো হাত ধুয়ে বকের মতো পা ফেলে এগিয়ে গেলেন বৃদ্ধা। ছেলেটি নিঃশব্দে প্যান্টের পকেট থেকে একটি চিরকুট বার করে দিল। এমন একটা আশঙ্কাও ছিল সাবিত্রীর। দুরন্ত অভিমানী তার ছোট খোকা। আর তাছাড়া সে তো একলা নয়, ওই ঘর জ্বালানি পরের মেয়েটি যে আঠার মতো সেটে আছে, এ নিশ্চয়ই তারই নির্দেশে। শ্রী চরণ কমলেশু মা, তোমার ব্যবহারে রীতিমতো বিস্মিত হয়েছি। নিতুনকে ওভাবে একা ঘরে ফেলে রেখে তুমি যে হঠাৎ কেন ধর্মশালায় গিয়ে উঠলে, তার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। নিশ্চয়ই পরিচিত এবং বিশ্বাসভাজন কারো সাক্ষাৎ পেয়েছ। সেই ক্ষেত্রে আমরা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলেই ভালো করতে মা। সে যাই হোক, আজ সন্ধ্যা 7টার ট্রেনে তোমার টিকিট কাটা আছে, এ কথা নিশ্চয়ই ভোলনি। এই ছেলেটির হাতে টিকিট ও রিজার্ভেশন পাঠিয়ে দিলাম। এর সঙ্গে যদি ফিরে আসো তাহলে তো ভালোই, নচেত সরাসরি স্টেশনেও যেতে পারো। তোমার মালপত্র আমরা বেঁধে ছেদে নিয়ে স্টেশনে যাব। ইতি টনি। তুই আমার পেটে জন্মেছিস না আমি তোর পেটে? মাথা মুন্ডু কিছুই যদি না বুঝিতিস ছোট খোকা, তাহলে রাত ভোর হবার তর সইত না তোর। বুঝেছিস? তবে তুই এটা ঠিকই বুঝেছিস, তাই লিখতে পেরেছিস, নচেত সরাসরি স্টেশনেও যেতে পারো। কারণ তুই জানিস যে আমি সরাসরি স্টেশনে নাও যেতে পারি, এখানেই থেকে যেতে পারি। তার মানে এমন একজন মানুষের সন্ধান আমি পেয়েছি, যার কাছে বাকি জীবনটা আমি কাশিতেই কাটিয়ে দিতে পারি। তাহলে তোদের ভারী সুবিধা হয় না? একেবারে ঝাড়া হাত পা। বাপ অন্ন ধ্বংস করে না, মাও বিদায় হলো, কত সুবিধে। এরপর বাড়িতে বসে নিশ্চিন্ত মনে মদ খেতে পারবি, হেসেলে মুরগি ঠোকাবি, তোর বউ বেলেল্লাপনা করবে, আর কাকে ভয় ডর করবি? কিন্তু ছোট খোকা, আমি তোর পণ্ডিত বাপ নই, আমি তোর মূর্খ মা। তাই ও ভুল আমি করব না, আমি তোদের সঙ্গেই ফিরব। অত সহজে আমার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না ছোট খোকা। আমার পাওনা গন্ডা। ক্যামাই জি, আপ যাইবো? রিক্সা বোলাই? পাথরের মূর্তিতে রূপান্তরিতাকে প্রশ্ন করে ছেলেটি। সাবিত্রীর স্বগতোক্তি বন্ধ হয়। মনে মনে যে সম্ভাষণ করছিলেন পুত্রকে, সেটিতে ছেদ পড়ে। ছেলেটিকে অপেক্ষা করতে বলে ফিরে আসেন ঘরে। কিছু খুঁজছো? প্রশ্ন করেন সত্যবান মাস্টার। চোখ খুলেছেন তিনি। হ্যাঁ, একটা কলম আর কাগজ। কলম নেই, পেন্সিল আছে, কাগজই বা কোথায় পাই? তাই ওই ছোট খোকা চিঠির পিছনের দিকে জায়গা নেই লেখার? আশ্চর্য মানুষ। জবাবে জানালেন তিনি কোথায় কার কাছে আছেন। আরও লিখলেন, ছোট খোকার উচিত এখানে একবার আসা। বাবাকে অর্থ সাহায্য করুক না করুক, তিনি হয়তো সেটা গ্রহণেও অস্বীকৃত হবেন।
এ বিষয়ে প্রশ্ন করবার সাহস তার নেই। তবুও একবার তার জেনে যাওয়া উচিত, দেখে যাওয়া উচিত তার নির্বাসিত পিতা কীভাবে শেষ জীবনযাপন করছেন। যে কারণে ওই কঠিন দণ্ড ভোগ করছেন, সেই কারণটা তো আজ নেই। তার সব কিছু চুকে বুকে গেছে। সুতরাং সাবিত্রী আশা করবেন তার পুত্র তার মায়ের মর্যাদা রাখতে এখানে এসে তাকে নিয়ে যাবে। চিঠিখানা শেষ করে তিনি সেটা বাড়িয়ে ধরেন স্বামীর দিকে। বলেন, কাল জানিয়ে আসিনি তোমার দেখা পেয়েছি। সকালে ওদের এখানে আসতে বলেছিলাম। পড়ে দেখো, খোকার চিঠি পড়ো আর আমার জবাবটাও পড়ো। সত্যবান হাত বাড়িয়ে চিঠিখানা নিলেন, পড়লেন না। ভাঁজ করা চিঠিখানা প্রতীক্ষারত পাণ্ডাজির পুত্রের হাতে দিয়ে বললেন, বাবুকে দে দেনা। ছেলেটি চলে যেতেই সাবিত্রীর দিকে ফিরে বললেন, আজকের দিনটা বড় আনন্দের সাবি, এটাকে কোনো মতেই তিক্ত হতে দেব না। তোমার তো আজ রাত্রেই ফেরার টিকিট কাটা আছে। দাঁতে দাঁত চেপে অভিমানিনী সাবিত্রী বলেন, তুমি আমায় চলে যেতে বলছো? তাড়িয়ে দিচ্ছ? হেসে ওঠেন সত্যবান। কি পাগলের মতো কথা! এটা যে কাশিধাম সাবি, এখান থেকে কেউ কারোকে তাড়াতে পারে না। তবে হ্যাঁ, পরামর্শ যদি চাও আমি তোমাকে বলবো ওদের সঙ্গেই চলে যেতে। কেন? তুমি আমাকে দুমুঠো খেতে দিতে পারো না? আমি না তোমার স্ত্রী? পারি সাবি, পারি, যদি তুমি স্ত্রী শব্দটি বদলে বলতে পারো, আমি না তোমার সহধর্মিণী? এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন সাবিত্রী। তারপর বলেন, কিন্তু তা যে হবার নয়, তুমিও জানো সে কথা। 50 বছরের চেষ্টাতেও পারিনি তোমার সহধর্মিণী হতে। তোমার ধর্ম আর আমার ধর্ম তো এক নয়, এক হতে পারেনি, পারবেও না আর কোনোদিন। তুমি সংসারে উদাসীন, আঁকড়ে আছো নীরস অঙ্কশাস্ত্র। আর আমি সংসার সমুদ্রে ডুবে আছি মাছের মতো, অঙ্ক আদৌ বুঝি না। তুমি ঠাকুর দেবতা বিশ্বাস করো না, বাছবিচার নেই তোমার, জাত অজাত খাদ্যাখাদ্য কিছুই তো মানো না। আর আমি আছি আমার গোপাল নিয়ে, জপ তপ বিধিনিষেধ নিয়ে। তাই কোনো দিনই তোমার সহধর্মিণী হতে পারবো না। কিন্তু কিন্তু আমি তো তোমার স্ত্রীও বটে। তুমি তো সেই দায়িত্ব অস্বীকার করতে পারো না। অস্বীকার তো করিনি আমি সাবি। সংসারের বোঝা টেনে এসেছি তো সারাটা জীবন, ছেলে মেয়েদের মানুষ করেছি। একদিন তুমি এ পরিবারে এসেছিলে সত্যবান মাস্টারের স্ত্রীর পরিচয়ে, আজ তোমার পরিচয় নিউটন চক্রবর্তীর মা। ওই নিউটন চক্রবর্তীকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তার হাতেই তো তুলে দিয়েছি তোমাকে। দায়িত্ব তো আমি অস্বীকার করিনি সাবি। মানুষ করেছো, ঠিক জানো, মানুষ করতে পেরেছো? এবার একটু কঠিন শোনালো সত্যবানের কণ্ঠস্বর। এ প্রশ্ন কেন জিজ্ঞেস করছো সাবিত্রী? 5 বছর আগেকার সেই দিনটির কথা মনে করে দেখো তুমি। যেদিন এ নিয়ে মতবিরোধ হয়েছিল তোমার স্বামী আর তোমার সন্তানদের মধ্যে, সেদিন তুমি কি রায় দিয়েছিলে? সন্তানের মধ্যেই তুমি একটা গোটা মানুষ দেখতে পেয়েছিলে। তখন তোমার স্বামীকে মনে হয়েছিল অমানুষ। সেই দ্বৈরথ সমরে তুমি তো ওপক্ষেই যোগদান করেছিলে স্বামী। সন্তানকে বলেছিলে, বেছে নাও, হয় বাবা নয় মা, একজনকে বিদায় দিতে হবে তোমাকে। এক ছাদের নিচে আমরা থাকতে পারবো না এরপর। তো বলো স্বামী, আজ আমি কি কৈফিয়ত দেব?
ছোট খোকাকে মানুষ করতে পেরেছে কিনা এ কৈফিয়ত কি তুমি দাবি করতে পারো সাবি? মুখটা নিচু করলেন সাবিত্রী। ঝরঝর করে চোখের জল ঝরে পড়ল। এই অভিযোগ অস্বীকার করতে পারেন না। সত্যবান মিছে কথা বলেননি। সত্যবান মিছে কথা বলেন না। আঁচলে মুখটা মুছে নিয়ে বললেন, আজকের দিনটা আমারও আনন্দের গো, পুরনো কথা আজ আর তুলো না। কিন্তু এরপর তোমাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না গো। ছেলের রোজগারে থাকার শখ আমার মিটেছে। তুমি আমাকে ঠাঁই দাও, আমি এই বাবা বিশ্বনাথের চরণেই। তার মানে আজ তুমি যাচ্ছ না? তা সে কথাই কি লিখে দিয়েছ সাবি? না না, আমি তোমার মতো পণ্ডিত নই। আমি মূর্খ, দুনিয়াদারি বুঝি। আমি আজ ওদের সঙ্গেই ফিরে যাব। আমার বিয়ের গয়না তো এখনো বেশ কিছু আছে। ও তোর বিয়েতে কিছু ভেঙেছি, আর ওই আর্মলেট জোড়া দিয়ে তো মুখ দেখেছি বৌমার। তবুও ছড়িয়ে ছিটিয়ে যা আছে তা ভরি দশেক হবে। কলকাতায় গিয়ে সব বেচে দেব। বুড়ো বুড়ির বাকি জীবনের কাশিবাসের জন্য ও টাকা যথেষ্ট। তুমিও তো প্রাইভেট টিউশনি করো, এখন আর করো না, না? সে প্রশ্নের জবাব না দিয়ে সত্যবান বলেন, সাবি, অত টাকা কি পেট কোচরে নিয়ে আসবে? সে গাড়িতেই না। না না, হুন্ডি করে আনবো। ওই যে ট্রাভেলার্স চেক নাকি বলে যেন। সত্যবান রীতিমতো অবাক হলেন। 5 বছর আগে যে 60 বছরের সীমন্তিনীকে কালীঘাটের বাসায় রেখে দেশ ত্যাগ করেন এ বৃদ্ধা তার চেয়ে অনেক শেয়ানা। থেকে শিখেছেন বোধ করি পুত্রের সংসারে। উনি যে মহিলাটিকে চিনতেন তার মুখে ট্রাভেলার্স চেক কথাটা প্রত্যাশার বাইরে। সাবিত্রী আহারে বসেছেন। সত্যবান চারপায়ে আধশোয়া। সাবিত্রী পুনরায় বলেন, এ ডেরায় তো বললে মাসখানেক আগে এসেছ, তার আগে কোথায় থাকতে? সেই ঘরখানা আছে, তাহলে মাসখানেক পরে ফিরে এসে সেখানেই উঠব, কি বলো? জলের ঘটিটা শেষ হয়েছিল। সত্যবান উঠলেন, জল গড়িয়ে আবার ঘটিটা সাবিত্রীর কাছে নামিয়ে দিয়ে বললেন, সেখানে তোমার থাকা সম্ভবপর নয়। আমি এর মধ্যে অন্য বাসা খুঁজে নেব। কেন সম্ভব নয়? তুমি কি ভাবো আমি তোমার মতন কষ্ট সহিষ্ণু নই? তুমি যদি থাকতে পেরে থাকো তাহলে আমিও পারবো। আর সেজন্য নয় সাবি, জায়গাটা খারাপ, তোমার থাকবার উপযুক্ত নয়। খারাপ? বস্তি? কেন খারাপ গো? সেটা একটা বেশ্যাপল্লী সাবিত্রী। বিষম খেলেন সাবিত্রী। সামলে নিয়ে বলেন, খুলে বলো দেখি এ 5 বছরের কথা। বলবো বলবো সাবি, তোমার খাওয়া হয়ে যাক। আহারান্তে সে কাহিনী শোনালেন। এবার সাবিত্রী শুয়েছেন চারপাইতে। সত্যবান বসে আছেন মাটিতে একটা কম্বলের আসন টেনে নিয়ে। বিস্তারিত শোনালেন না সব কথা। সংক্ষেপে বলেছিলেন 5 বছরের ইতিহাস। নির্বাসন দণ্ড হয়েছিল তার, মেনে নিয়েছিলেন নতমস্তকে। বিদায় মুহূর্তে স্ত্রী রইলেন অন্তরালে। আসন্ন প্রসবা পুত্রবধূ রইল মুখ ঘুরিয়ে। পুত্র নির্দয়ভাবে বললে, তোমার বইপত্রগুলো নিয়ে যেতে পারো। থাক, ওগুলো আর কোন কাজে লাগবে? তবে থাক, ট্যাক্সি এসেছে, শরৎ তোমায় ট্রেনে তুলে দিয়ে আসবে। ট্রেনেই যে যাবেন এ কথা বলেননি সত্যবান। কোথায় যাবেন তাও অনুচ্চারিত আছে। এ বাড়ি ছেড়ে যেতে হবে এটুকুই স্থির হয়েছিল। বোধ করি টনি চক্রবর্তীর ধারণা এ অবস্থায় বাসে বা নৌকোয় যথেষ্ট দূরে যাওয়া যায় না। সত্যবান মাস্টার ট্রেনে করেই যাবেন। ট্যাক্সিতে উঠে শরৎ বলেছিল, আমরা কোথায় যাচ্ছি তা ওই মশাই? শিয়ালদা না হাওড়া?
সত্যবান জবাব দিলেন ট্যাক্সি ড্রাইভারকে, হাওড়া স্টেশন চলো। ট্যাক্সিতে আর কোনো কথা হয়নি। শরৎ উসখুস করছিল, কিন্তু সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। মাত্র বছরখানেকের পরিচয়, কুটুম, অথচ এই অপ্রিয় কর্তব্যটা তাকেই করতে হচ্ছে। উপায় নেই, সে ওই ঘটনাচক্রে জড়িয়ে পড়েছে এ ব্যাপারে। সনতের শ্বশুর বলেই শুধু নন, ওই বৃদ্ধ ভদ্রলোকের হিমালয়ান্তিক মূর্খামি তাকে একটা চরম বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আর সবচেয়ে মুশকিল হচ্ছে এই জন্য বেচারি প্রাণ খুলে কৃতজ্ঞতাও স্বীকার করতে পারছে না। হাওড়া স্টেশনে পৌঁছে ট্যাক্সির ভাড়া মিটিয়ে পুনরায় তাকে প্রশ্ন করতে হয়েছিল, আপনাকে কোথাকার টিকিট কেটে দেবো তাওই মশাই? এ কথা আগে থেকে ভেবে রাখেননি সত্যবান। কি জানি কেন মুখ ফসকে বেরিয়ে গেল কাশী। বোধ করি বার্ধক্যে বারাণসী উদ্ভট শ্লোকের উদয় হয়েছিল ওর মনে। থার্ড নয়, সেকেন্ড ক্লাসের একখানা টিকিট কেটে দিয়েছিল শরৎ। ওকে ট্রেনে তুলে দিয়ে ইতস্তত করে বলেছিল, একটা পৌঁছনো সংবাদ দেবেন তাওই মশাই, আর কোথায় থাকছেন সে ঠিকানাটা যদি। বাধা দিয়ে সত্যবান বলেছিলেন, কাকে জানাবো শরৎ? সে সংবাদের জন্য কে অধীর হয়ে প্রতীক্ষা করবে বলো? সামলে নিয়ে শরৎ বলেছিল, আর কেউ যদি অধীর না হয় আমি হব তাওই মশাই। তাওই মশাই, আমি কৃতজ্ঞ নই। আপনি আমার যে উপকার করেছেন তা আমি ভুলতে পারি না। আপনি যাতে অর্থকষ্টে। থামো, শেষ মুহূর্তে আমাকে কটু কথা বলতে বাধ্য করো না শরৎ। তোমার কি ধারণা তোমার জেল জরিমানা ঠেকাতে আমি এ মূর্খামি করেছি? লজ্জায় মাটির সঙ্গে মিশিয়ে যায় শরৎ মুখার্জি। সসংকোচে বলে, তবু ওরা দায়িত্বটা তো আমাকেই দিয়েছেন তাই মশাই। ফিরে গিয়ে মামিমাকেই বা কি বলবো? টনিবাবুকেই বা কি কৈফিয়ত দেব তাই মশাই? বলবে, সর্বে ক্ষয়ান্তা নিচয়া পতনান্তা সমুচ্ছয়া সংযোগ বিপ্রয়াগান্তা মরণান্তং তু জীবিতম। অর্থবোধ হয়নি শরতের। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বেচারি। অর্থগ্রহণ হয়নি সাবিত্রীরও। সত্যবানকে থামিয়ে বলেন, আমিও বুঝতে পারলাম না বাপু, সংস্কৃত শ্লোকটার মানে কি? সত্যবান বলেন, সীতাকে নির্বাসনে পৌঁছে দিয়ে লক্ষ্মণও এ জাতীয় প্রশ্ন করেছিলেন ভ্রাতৃজায়াকে। সীতা তখন দেবর লক্ষ্মণকে যে কৈফিয়ত দিয়েছিলেন, রাজধানীতে ফিরে এসে লক্ষ্মণ সে কথাই বলেছিলেন শ্রীরামচন্দ্রকে। ওই শ্লোকটার অর্থ, সব সঞ্চয়ই পরিশেষে ক্ষয়প্রাপ্ত হয়, উন্নতির শেষে আসে অবনতি, মিলনের অন্তে বিচ্ছেদ, জীবনের অনিবার্য পরিণাম মৃত্যু। বুঝলাম। তারপর? আবার শুরু করেন সত্যবান, প্রথম মাস 6 কাশীতে খুবই কষ্টে কেটেছে। পরিচিত কেউই ছিল না, ভেসে ভেসে বেরিয়েছেন। একটি কপর্দকও সঙ্গে নেই। পরিধেয় বস্ত্র জীর্ণ হয়ে গেলে দ্বিতীয় বস্ত্র কেনার সঙ্গতিও নেই। জীবন ধারণ করেছেন বস্তুত দানছত্রের কল্যাণে। কারণটা খোলাখুলি বললেন না। কি জানি কেন অধীত বিদ্যার সাহায্যে জীবন ধারণের চেষ্টা তিনি করেননি। ছেলে পড়িয়ে অনায়াসে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারতেন। তিনি অনার্স গ্র্যাজুয়েট, অঙ্কশাস্ত্রে অসাধারণ অধিকার, কিন্তু প্রাইভেট টিউশনের চেষ্টা আদৌ করেননি। কেন? কার উপর অভিমান, নাকি জীবনেই অনীহা? সে কথা খোলাখুলি বললেন না সত্যবান মাস্টার। সাহস করে জানতেও চাইলেন না সাবিত্রী। উনি শুধু বললেন, তারপর ওই তুলসী মানস মন্দিরে অর্থ উপার্জনের পথটা খুঁজে পাই।
যা রোজগার হতো একটা পেট তাতে চলেই যেত। শীত আর বর্ষাকালে দুর্গাবাড়ির মন্দির চাতালে উঠে যেতাম, আর অন্য সময় ফুটপাতেই থাকতাম। এমনি সময়ে একদিন একটা কাণ্ড হলো। তুলসী মানুষ মন্দিরের সামনে বসে আছেন সত্যবান চক্রবর্তী। হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো একটি তরুণী, বছর 25-26 বয়স। সুন্দরী নয়, তবে স্বাস্থ্যবতী, সর্বাঙ্গে একটু বাড়াবাড়ি ধরনের সজ্জা, সীমন্তে সিঁদুর, চোখে কাজল, ঠোঁটে গালে রং, সঙ্গে একটি সুবেশ মাঝবয়সী লোক, হাতে দামি ঘড়ি ও আংটি, হীরের বোতাম। লোকটি যদি বাবা হয় তবে বয়সের ফারাকটা কম, আর স্বামী যদি হয় তবে বয়সের ফারাকটা বেশি। মেয়েটি ওর চোখে চোখ রেখে বললে, মাফ कीजिए, क्या आप প্যারাবোলা স্যার হ্যায়? বৃদ্ধ মুখ তুলে অবাক বিস্ময়ে মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন। শতাব্দীর এক পাদকাল এ পরিচয় হারিয়ে গেছে। নামটা যে ওরই সে কথা মনে করতে সময় লাগলো। তারপর হেসে বললেন, হ্যাঁ মা, কিন্তু তোমাকে তো আমি চিনতে পারছি না। মেয়েটি চোস্ত হিন্দিতে বললে, আপনি আমাকে চিনতে পারবেন না। আপনি যখন আমাকে দেখেছেন তখন আমি ফ্রক পরি। আমার বড়দাদা আপনার ছাত্র ছিলেন, তার কাছে আপনার অনেক অনেক গল্প শুনেছি। আপনাকে আমি অনেকবার দেখেছি, তাই তো আজ দেখেই চিনতে পারলাম। বৃদ্ধ প্রশ্ন করেন, তোমার দাদার নাম কি? কোন ইয়ারে ম্যাট্রিক দেয়? ওর সঙ্গী বোধ হয় এসব খেজুরে আলাপে বিরক্ত হচ্ছিল, হাত ধরে আকর্ষণ করে। মেয়েটি তখন বলে, क्या काल इस वक्त यहाँ आपसे भेंट हो सकता है? হ্যাঁ 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 হ্যাঁ, কাল এর সময় আমি এখানেই থাকবো, এসো না, কথা হবে। মেয়েটি ওর পদধূলি নিয়ে সঙ্গীর হাত ধরে চলে গেল, টাঙায় গিয়ে উঠল। পরদিন মেয়েটি আবার এলো, এবার একা। আজ কোনো সাজসজ্জা করেনি, লাল পাড় সাদা শাড়ি, দুহাতে দুগাছি কাঁচের চুড়ি, চোখে কাজল নেই, ঠোঁটে গালে অরুণাভা নেই, আর আশ্চর্য, ওর সীমন্ত সাদা। চমকে উঠেছিলেন বৃদ্ধ। মেয়েটি কি রাতারাতি বিধবা হলো? তাহলে কি আজ সে এভাবে কথা রাখতে আসতো? না, পিয়ারিবাই গত রাত্রে বিধবা হয়নি। সে খুলে বলেছিল তার সব কথা।